आपकी আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর অভিযোগ হলো যে উনি বিরোধীদের সম্পর্কে প্রচুর ভিত্তিহীন কথাবার্তা বলেন। আমি আপনাকে দু চারটে জিনিস মনে করিয়ে দিচ্ছি। 18 মে 2019-এ আপনার একটা বক্তব্য দেখলাম বিবিসিতে। আপনি বলেছেন, বিজেপি আমাকে নিজের নিরাপত্তা কর্মীদের দিয়ে মারিয়ে ফেলতে পারে, আমার নিজের নিরাপত্তা কর্মী বিজেপিকে রিপোর্ট করে। এটা বলার অর্থ হলো যে এত সব ইনসিডেন্ট হয়েছে যখন আমার উপর অ্যাটাক করা হয়েছে। আপনি তো এত সিনিয়র একজন সাংবাদিক, কখনো নজরে এসেছে যে কোনো মুখ্যমন্ত্রীর উপরে রিপিটেড এতবার অ্যাটাক করা হয়েছে? এমনটা কেন হচ্ছে? আমার বলার অর্থ এই ছিল যে আমার যে সিকিউরিটি রয়েছে আর যত পুলিশ রয়েছে সবাই সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপোর্ট করে, ওখানে আমাদের কোনো কন্ট্রোল নেই। তো যতগুলো অ্যাটাক হয়েছে সেই সবের উপরে কোনো তদন্তই হয় না, আর তার কোনো ফলাফলই আসে না। এমনটা কিভাবে হতে পারে? একজন মুখ্যমন্ত্রীর উপর রিপিটেডলি সরকারি অনুষ্ঠানের মধ্যে, একটা সরকারি অনুষ্ঠান চলছিল যেখানে একজন স্টেজে উঠে ইঙ্ক ছুড়ে দিচ্ছে, এমনটা হতে পারে? আর ওখানে সমস্ত অফিসাররা বসে রয়েছে, বড় বড় ডিগনিটারিজ রয়েছেন, এমনটা কিভাবে হতে পারে? দেখুন, আমি মনে করি যে গণতন্ত্র এমনটা একেবারেই হওয়া উচিত নয়। কোনো নির্বাচিত প্রতিনিধির সঙ্গে এমন ধরনের ঘটনা। কিন্তু এখন তো আপনার কাছে অনেক সিকিউরিটি আছে। না, এইসব সিকিউরিটি ওনাদের কাছে রিপোর্ট করে, আমি এটাই বলতে চাইছি। তো এই ব্যাপারে আমাকে রিপোর্ট করুক বা ওনাদের রিপোর্ট করুক, দিল্লির সিকিউরিটি তো ওনাদেরই দায়িত্ব, তাই না? দিল্লির মুখ্যমন্ত্রী সিকিউরিটি, মন্ত্রীদের সিকিউরিটি ওনাদেরকেই এনশোর করতে হবে। তো আরও একটা বয়ান আপনাকে মনে করিয়ে দিচ্ছি। এটা 14 জানুয়ারি 2019-এর। আপনি আপনার পার্টির কর্মকর্তাদের বলছেন মোদি হিটলার, উনি ক্ষমতায় এসে গেলে ভোট করাবেন না, উনি কনস্টিটিউশন বদলে দেবেন। তো ভোট তো হচ্ছে আর আপনিও ভোটে লড়ছেন। যেমনটা আমি বলেছি, ভোটের সময় যেমনটা ওনারাও অভিযোগ পাল্টা অভিযোগ করেন, আমরাও অভিযোগ পাল্টা অভিযোগ করি। 18 মার্চ 2016, দেখুন তখন তো ভোটের সময় ছিল না। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, সমস্ত জাজ ছিলেন। আপনি বলেছেন, আমি আলাদা করে জাজদের কথা বলতে শুনেছি, যে ওনাদের ফোন ট্যাপ করা হয়। কোনো জাজ বলেন, আপনাকেও হয়তো বলেন, আপনিও হাসছেন দেখছি। বলেন অনেক জাজ কিন্তু বলেন লোকজনের ফোন ট্যাপ করা হচ্ছে। আপনি বলছেন সরকার নজরদারি চালায়। তো আপনারও করায় হয়তো? অবশ্যই করায়। আগে কংগ্রেস করাতো, এখন বিজেপি করায়। তো আপনি সরকারে রয়েছেন, আপনিও কি নজরদারি চালান? আমার কাছে এসব কিছুই নেই। না আমার কাছে পুলিশ রয়েছে, না ল অ্যান্ড অর্ডার আছে, না কোনো ক্রিমিনাল আছে। এবার 15 ডিসেম্বর 1915-র কথা। আমি এক এক করে পেছনের দিকে যাচ্ছি। যে মোদিজি আমার সাথে রাজনীতিতে মোকাবিলা করতে না পেরে কাপুরুষের পথ বেছে নিয়েছেন, সিবিআই পাঠিয়ে দিয়েছেন। মোদি একজন সাইকোপ্যাথ। গত 5 বছরে যেরকম ভাবে আমাদের প্রতারিত করা হয়েছে, আমার অফিসে সিবিআই রেড করা হয়েছে, আমার বাড়িতে দিল্লি পুলিশ রেড করেছে, আমার বেডরুমে ঢুকে দিল্লি পুলিশ সবকিছু তছনছ করে দিয়েছে। আপনি ভাবতে পারেন সিটিং চিফ মিনিস্টারের বেডরুমে ঢুকছে সেই স্টেটেরই পুলিশ? আর কি অভিযোগ ছিল? কোনো অভিযোগই ছিল না। সিটিং চিফ মিনিস্টারের বেডরুম তছনছ করে দিয়ে গেছে। তো ওনার উদ্দেশ্য কি ছিল? ওনার উদ্দেশ্য ছিল কোনো ফাইল টাইল যদি পাওয়া যায়। অনেকে দরকারি কাগজ বেডরুমে রাখে, আমি কোনো কাগজ টাগজ রাখি না, তাই ওরা কিছু পাই না, তাই আমাকে ওরা কাবু করতে পারেনি। কিন্তু এখন কি হয়ে গেল? সেটিং নাকি? আপনিও কিছু বলেন না, উনিও কিছু বলেন না? না, এমনটা নয়। যখনই কোনো ইস্যু উঠে এসেছে তখনই আমি কথা বলেছি। কোনো ইস্যু ছাড়া আমি এই ধরনের কথা বলি না। আমি কিছু ডেটা অ্যানালাইজ করেছি। 2016-তে আপনি আপনার টুইটে 124 বার নরেন্দ্র মোদীর উল্লেখ করেছেন মানে আলোচনা করেছেন। 2017-এ মাত্র 33 বার মোদীজির নাম নিয়েছেন। 1 মার্চ 2017 থেকে 1 মার্চ 2018 অবধি একবারও নরেন্দ্র মোদীর নাম আপনার টুইটে কোথাও উল্লেখ করেন। 18-র পরে এখনো ওই অ্যানালিসিসটা হাতে পাইনি আমি। এই ডেটা এখনো অবধি আমার হাতে আসেনি। 2016-র পর থেকে রিডিউস হয়েছে। তো এর রহস্যটা কি? না, এর কোনো রহস্য নেই। সেই রহস্য আমাদের বলতে চান না? না, এমন কোনো কিছুই নয়। আমার লক্ষ্য শুধুমাত্র দিল্লির মানুষজনের জন্যই কাজ করা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যখনই কোনো কাজ আটকে পড়তো তো ওনাদের সঙ্গে কথা বলতে হতো, কেন্দ্র সরকারের সঙ্গে, এলজি সাহেবের সঙ্গে। তো যেমনটা আমাদের সমস্ত ফাইল আগে এলজি সাহেবের কাছেই যেত, তো সিসিটিভি ক্যামেরার ফাইল এলজি সাহেবের কাছে 2-2.5 বছর ধরে পেন্ডিং পড়েছিল। যখনই আমি যেতাম, বলতাম যে স্যার এটা করে দিন, উনি বলতেন হ্যাঁ পরের সপ্তাহে নিশ্চয়ই করে দেবো, কিন্তু উনি করতেনই না। তারপর আমি আর মনীষ একদিন গেলাম, বললাম স্যার একটু করে দিন, উনি বললেন পরের সপ্তাহে করে দেবো। আমি বললাম না স্যার, আমরা এখানেই বসছি, আজ করিয়েই যাবো, আপনি 1 সপ্তাহ নিন, 2 সপ্তাহ নিন, আমাদের কোনো ব্যাপার না। তো আমরা 10 দিনের জন্য ধর্নায় বসেছিলাম, আপনার মনে আছে?
তো এইসব লোক এদেরই জন্য সিসিটিভি ক্যামেরার ফাইল ক্লিয়ার করতে, মহল্লা ক্লিনিক বানাতে, বিদ্যুৎ সস্তা করার জন্য, জল সস্তা করার জন্য, এসবের জন্য প্রথমে আমি তো হাত জোড় করি, তারপর পা পড়ি, তারপর তাতেও যখন কাজ হয় না তখন আমি ধর্নায় বসতে বাধ্য হই। তো এখন বিজেপির লোকেরা বলছে আপনার কেমন সরকার দরকার, কাজের সরকার দরকার নাকি ধর্নায় বসে থাকা সরকার দরকার? তো কাজ করানোর জন্যই কখনো কখনো ধর্নায় বসতে হয় বই কি। যত কাজ, আজ একটা জিনিস বলবো, যে ধরনের পরিবর্তন আপনি দিল্লি সরকারি স্কুলে দেখেছেন, বিজেপির কোনো স্টেটে দেখেছেন কি? এত বছর ধরে বিজেপির এত সরকার তৈরি হয়েছে, কখনো বিজেপি কি, বাইরের কথা বাদ দিন, ইউপি, হরিয়ানা, এমসিডি ধরুন, এমসিডি স্কুল, কখনো ওনারা করেছেন কিছু? ওনারা কখনো হাসপাতাল ভালো করেছেন? ওনারা ওদের একটা রাজ্যকে ধরুন, উত্তরপ্রদেশে 24 ঘন্টা বিদ্যুৎ থাকে কি? হরিয়ানাতে 24 ঘন্টা বিদ্যুৎ থাকে কি? আপনার তো খুশি হওয়া উচিত যে অন্য রাজ্যের চিফ মিনিস্টার, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, এমপিরা আসছেন আপনার কাজ দেখার জন্য। হ্যাঁ, ওটা এবার দিল্লির রাজনীতিতে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে। এখানে এত সব পার্টি একজোট হয়ে গেছে। প্রথমে দিল্লিতে 3টে পার্টি ছিল, বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি। এবার সবাই মিলে গেছে, বিজেপি, কংগ্রেস, আরজেডি, এলজেপি, জেডিইউ, জানি না কি কি উঠিয়ে নিয়ে এসেছে গোটা দেশ থেকে। আর ওনাদের একটাই উদ্দেশ্য, কেজরিওয়ালকে হারানো। আর যখন তাতে কাজ হচ্ছে না, প্রথমে এত পার্টি একজোট হয়েছে, তাতে কাজ হচ্ছে না, এবার সমস্ত মুখ্যমন্ত্রীরা আসছেন। পরশু বিজয় রূপানীজি এসেছেন, একটা সভা করছিলেন আর খুব গালাগালি দিচ্ছিলেন আমাকে। তো ওখানকার জনগণ সহ্য করতে পারেনি। জনগণ দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছেন যে গুজরাটে বিদ্যুতের কি রেট? বলেন 10 টাকা ইউনিট। আমাদের এখানে তো কেজরিওয়াল ফ্রি করে দিয়েছেন। তো বলেন যে প্রথমে আপনি গুজরাটে গিয়ে নিজের রাজ্য সামলান, তারপর আমাদের ভাষণ দেবেন। গতকাল খট্টার সাহেব এসেছিলেন। খট্টার সাহেব বলেন যে ওখানে উনি আমাকে গালাগালি দিচ্ছিলেন। ওখানকার জনগণ জিজ্ঞাসা করেন যে খট্টার সাহেব আপনার ওখানে কত ঘন্টা বিদ্যুৎ থাকে? তো উনি বলেন যে 10 ঘন্টা। ওনারা বলেন কেজরিওয়াল তো 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করেছেন। আপনি আপনার রাজ্যতে যান, নিজের বিদ্যুৎ ঠিক করুন, তারপর এখানে আসুন। তো এরা সবাই এখানে আসছেন আর এদের একটা মাত্রই উদ্দেশ্য। আমি বলি আমি স্কুল ঠিক করব, এরা বলে কেজরিওয়ালকে সরাও। আমি বলি আমি হাসপাতাল ঠিক করব, এরা বলছে কেজরিওয়ালকে হারাও। এদের একটাই উদ্দেশ্য, আমাকে হারানো, দিল্লির উন্নয়নকে আটকানো। আপনি বলছেন যে স্কুল ঠিক করবেন, হাসপাতাল ঠিক করবেন, আর ওরা বলছে কেজরিওয়ালকে ঠিক করবেন। কেজরিওয়ালকে এনারা ঠিক করতে পারেন, এনাদের হাতেই শক্তি রয়েছে। কিন্তু আপনি বলছেন যে সমস্ত পার্টি একজোট হয়েছে, কংগ্রেস, জেডিইউ, বিজেপি। আপনি ওই দিন ভুলে গেলেন যখন আপনি কলকাতায় গিয়েছিলেন, তো আপনি মমতা ব্যানার্জি, শরদ পাওয়ার সবাই একজোট হয়ে গেছিলেন মোদীকে হারানো। তো জনগণ আমাদের হারিয়ে দিল। জনগণই হলো মালিক, গণতন্ত্রের জনগণই হলো মালিক। জনগণ ওই সময় আমাদের হারিয়ে দিয়েছিল।